ঝিলের কথা শুনে চমকে গেল সাক্ষ্য। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় হসপিটালের সাক্ষ্যকে ডিভোর্স পেপার হাতে ধরিয়ে বাড়িতে চলে এসেছিল ঝিল। সেই ডিভোর্স পেপার দেখে হসপিটালে আর অপেক্ষা করতে পারেনি সাক্ষ্য, তাই চলে এসেছে ঝিলের বাড়িতে। এরপর ঝিল তো সবার সাথে কথা বলছিল, তখনই সাক্ষ্য বলে, আপনারা একটু বাইরে যাবেন প্লিজ, ওর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কথাগুলো বলতে না পারলেই নয়, কথাগুলো বলাটা খুব জরুরি। এরপর তখন সবাই বলে, এই চল রে বাইরে চল। ঘরের দরজা জানলা যা যা ছিল সবটাই আটকে দেয় সাক্ষ্য। এরপরেই ঝিল তখন বলে, কি ব্যাপার, আপনি এসব কি করছেন, সবাই কি ভাববে বলুন তো। সাক্ষ্য তখন বলে, যার যেটা ভাবার ভেবে নেবে, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সত্যিটা তো আমি বলবই, কেউ আমাকে আটকাতে পারবে না। তখন ঝিল বলে, কিসের সত্যি? আর দেখুন, আমি তো আপনাকে ডিভোর্স পেপার দিয়ে এসেছি, আপনি দয়া করে ডিভোর্স দিয়ে আমাকে মুক্তি দিন। আমার আর একদমই ভালো লাগছে না, আমি এখান থেকে বেরোতে চাই। সাক্ষ্য বলে, তুমি আমাকে বলো তো ঠিকঠাক, তুমি কার কথা শুনে এই ডিভোর্স পেপারটা আমাকে দিয়েছো? আমার দৃঢ় বিশ্বাস তুমি এই ডিভোর্স পেপার কখনই আনতে পারো না। আমি জানি তুমি এই কাজটা করোনি, কে করেছে? সত্যি করে বলো ঝিল, কাজটা কার? কিন্তু ঝিল তখন কিছুই বলতে চায় না। সাক্ষ্য বলে, তোমার এই সিদ্ধান্তের ওপর আমার জীবনের অনেক কিছু নির্ভর করছে, তাই তুমি যত তাড়াতাড়ি বলে দেবে তত তাড়াতাড়ি আমার জন্য ভালো। ঝিল মনে মনে ভাবে, ঠিকই তো বলেছেন, আমার এই সিদ্ধান্তের জন্য আপনার জীবনের চৈতি ম্যাডাম অপেক্ষা করছে, আমি আর কারোর জীবনে অপশান হয়ে থাকতে চাই না। এরপরে ঝিল বলে, দেখুন, আপনি চৈতি ম্যাডামকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করুন, কিন্তু আমাকে এইভাবে বিরক্ত করবেন না, কারণ আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারবো না। আমাকে আমার মতন থাকতে দিন, সেটাই সব থেকে ভালো হয় না? আমার যত কষ্ট আছে সব এমনি দূর হয়ে যাবে যদি আপনি আমার জীবন থেকে চলে যান। তখনই সাক্ষ্য বলে, তাহলে লাস্ট একটা প্রশ্নের উত্তর আমাকে অন্তত দাও, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? কেউ কি তোমার জীবনে আছে যার জন্য তুমি আমাকে অ্যাভয়েড করছো? চুপ করে থেকো না ঝিল, এই সময় এই উত্তরগুলো আমার চাই। ঠিক সেই মুহূর্তেই ঝিল তখন মিথ্যে কথা বলে আর বলে, হ্যাঁ, আমার জীবনে একজন আছে, আর যার জন্য আমি তোমার কাছে থাকতে চাই না। হয়েছে, এবার অন্তত যাও। কিন্তু সাক্ষ্য বিশ্বাসই করতে চায় না। তবুও সাক্ষ্য বলে, তুমি যদি ভালো থাকবে তো থাকো, আমি আর এখানে কিছু বলতে চাই না, আমি এখান থেকে অনেক দূরে চলে যেতে চাই। শুধু এটুকুই চাই, ভালো থাকো, সুস্থ থাকো, সারাটা জীবন আনন্দে থাকো। এরপরেই সাক্ষ্য দরজা জানলা সব খুলে দেয়। বাইরের লোকজন সব আবার ভেতরে চলে আসে আর বলে, সব ঠিক আছে তো সাক্ষ্যবাবু? সাক্ষ্য তখন বলে, হ্যাঁ, সব ঠিকই আছে, আমি তো প্রেসক্রিপশানে ওর মাথা যন্ত্রণার ওষুধটা লিখে দিয়েছিলাম, যদি আবার খুব বেশি মাথা যন্ত্রণা হয় তাহলে ওই ওষুধটা ওকে খাইয়ে দেবেন, আর ও সুস্থ হয়ে যাবে। ঝিল তখন বলে, আপনি যেতে পারেন, আমাকে নিয়ে আপনাকে আর অত বেশি ভাবতে হবে না, অনেক ভাবনা চিন্তা আপনি করেছেন, এবারে অন্তত আমাকে আমার মতন থাকতে দিন, বুঝতে পেরেছেন? ঠিক তখনই আর কোনো কথা বাড়াতে চায় না। সাক্ষ্য সেখান থেকে বেরিয়ে যায়। মিনতি বলে, হ্যাঁ রে, তুই সাক্ষ্যবাবুকে কী এমন বললি যার জন্য সাক্ষ্যবাবু পুরো স্টপ হয়ে গেছে, কিচ্ছু কথা বলতে পারলো না? তোরা কি আবার ঝামেলা করেছিস? তখনই ঝিল বলে, ঝামেলা করতে যাব কেন, আমার ভালো লাগছে না, আমি চুপ আছি। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব ওনার সাথে আমার ডিভোর্সটা হয়ে যাক, আমি আর উনি দুজনার মতন আলাদা থাকি, ভালো থাকি। এর মধ্যেই মিনতি বলে, আমার মনে হয় সাক্ষ্যবাবু ওই ডিভোর্স পেপারটা মেনে নিতে পারিনি, তাই হয়তো কিছু না বলেই চলে গেল। কিন্তু ঝিল ভাবে, চৈতি ম্যাডামকে তো বিয়েই করতে চায়, তাহলে বিয়েটা করে নিয়ে আমাকে অন্তত মুক্তি দিক। এর মধ্যেই সাক্ষ্য যখনই বাড়ি ফিরে যায় তখনই দাদুভাই বলে, কি ব্যাপার সাক্ষ্য, তুমি হসপিটাল ছেড়ে কোথায় গিয়েছিলে? সাক্ষ্য তখন বলে, আমি যে হসপিটালে ছিলাম না, এই কথাটা তুমি কি করে জানতে পারলে দাদুভাই? তুমি তো হসপিটালে যাওনি, যতদূর জানি তুমি বাড়িতেই থাকো। তাহলে? তখনই দাদুভাই বলে, কেন সাক্ষ্য, আমি কি তোমার বিষয়ে খবর রাখতে পারি না? সাক্ষ্য তখন বলে, নিশ্চয়ই পারো। এরপরেই মেজো কাকি বলে, তোমার দাদুভাই বাড়িতে থেকেই খবর পেয়ে যায়, হসপিটাল থেকে একটা ছেলে এসেছিল তোমার দাদুকে দিয়ে কিছু কাগজে সই সাবুত করাতে, তখন তোমার দাদুভাই জিজ্ঞেস করেছিল, তাই জানতে পারলো যে তুমি ছিলে না হসপিটালে। সাক্ষ্যর মা বলে, বাবা আপনি তো জানেনই, আজকাল সাক্ষ্য খুব প্রশ্নের উত্তর দিতে চায় না, ও নিজের মতো নিজেই শুধু থাকতে চায়। তখনই দাদুভাই বলে, কিন্তু এরকমভাবে কতদিন চলবে সাক্ষ্য? নিজের জীবনটাকে তো নিজেকে সাজিয়ে নিতে হবে,
হাতে সময় তো বেশি পাবে না আর, তাহলে সময়টা ভালো কাজে ব্যবহার করো। চৈতি তো ভালো মেয়ে, বিয়ে করতে সমস্যাটা কোথায়? কিন্তু সাক্ষ্য বারবার বলে চৈতি আমার ভালো বন্ধু, আর ও আমার শুধু বন্ধুই থাকবে, কখনো আমার বউ হতে পারবে না, সেই জায়গাটা আমি ওকে দিতে পারবো না। এর মধ্যেই মেজো কাকি বলে, কেন? ও তো খুব ভালো মেয়ে, যদিও তোমার বউ হতে চায় তাহলে অসুবিধার কি আছে? তোমরা দুজনে একসাথে কত ভালো থাকতে পারবে বলো তো, একই প্রফেশনে বিলং করো তোমরা। কিন্তু সাক্ষ্য বলে, যার প্রতি মন নেই তার সাথে কি সারাটা জীবন থাকা যায়? কখনোই যায় না। আমি তো ওকে বন্ধু হিসেবেই দেখেছি আর বন্ধু হিসেবেই দেখব, তাই কখনো ও আমার স্ত্রীর জায়গাটা নিতে পারবে না। দাদুভাই বুঝতে পেরে যায় ঝিলকে ভালোবেসে ফেলেছে সাক্ষ্য, তাই ঝিলের জায়গাটা এত সহজে কাউকে সে দেবে না। অন্যদিকে দেখা যায় মনে মনে একটা কথাই ভাবতে থাকে ঝিল, তাহলে কি সত্যি সত্যি এবার আইনি ডিভোর্সটা হয়ে যাবে? আর একবার যদি শৈশাবোধগুলো হয়ে যায়, কোনোদিনও আর সাক্ষ্য ঝিলের দিকে ঘুরেও তাকাবে না। এটা ঝিল খুব ভালোভাবে বুঝতে পেরে গেছিল, তাই কিছুতেই সেটা মেনে নিতে পারছে না। কষ্ট তো হচ্ছেই। মিলি আর মিনতি এসে বলে, হ্যাঁ রে, তুই এইভাবে চোখের জল ফেলছিস কেন? কি হয়েছে? তখন ঝিল বলে, আমার কাছে এই সমস্ত প্রশ্নের উত্তর নেই। কেন তোমরা আমাকে এই প্রশ্নের উত্তরগুলো জানতে চাও আমার কাছ থেকে? আমার ভালো লাগছে না। সাক্ষ্যবাবু নিজের মতন ভালো থাকবে আর আমিও ভালো থাকবো, ব্যাস এটুকুই তো চাই, এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। কিন্তু তোমরা আর এসবের মধ্যে থেকো না। কিন্তু ঝিলের মা বুঝতে পারে ডিভোর্সটা দিতে ঝিলের কষ্টই হচ্ছে, কিন্তু ঝিল সেটা মুখে প্রকাশ করতে পারছে না। গরিবের মেয়ে বলে ঝিলকে মেনে নেয়নি সাক্ষ্যর বাড়িতে, আর সেই জন্য কষ্ট পেতে থাকে ঝিলের মা আর দিদি দুজনেই।